ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চলছে প্রচারণা। রুমমেটকে আঘাতের অভিযোগে ভিপি প্রার্থী জালাল আটক ও বহিষ্কার। সারা দেশের প্রকৌশলীদের লং মার্চ টু ঢাকা। আজ শাহবাগে আসছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেড না দেয়া সহ ৩ দাবি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে রিভিউ আবেদনের দ্বিতীয় দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যুক্তিতর্ক। বিদেশি কাঁচামালে তৈরি ওষুধের দাম কমাতে পারছেন না স্থানীয় উদ্যোক্তারা। কাঁচামাল সরবরাহে এপিআই শিল্প পার্কে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। এবং ভারতের পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক। শ্রমঘন শিল্পের ৭০% রপ্তানি সংকুচিত হবার শঙ্কায় নয়াদিল্লি। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। লাইট অন অফ করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের রুমমেটকে মারধরের অভিযোগ উঠেছে ডাকসুতে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে। মধ্যরাতে হাজী মোহাম্মদ মুহসিন হলের এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর। ইতিমধ্যে জালালকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। মেহরাব সুমনের প্রতিবেদনে বিস্তারিত। শুরু হয়েছে ডাকসু নির্বাচনী প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিপি প্রার্থী জালাল আহমেদ টিউব লাইট দিয়ে তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল হককে আঘাত করে। এতে রবিউল মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করেই মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল। চাওয়া হয় হল প্রভোস্টের অপসারণ। প্রত্যক্ষদর্শীরা জানান, রুমমেট হলেও ভিপি প্রার্থী জালাল আহমেদ ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলে আসছিল। জালাল ভাই যখন হিটার চালাচ্ছিল এবং তীব্র সাউন্ড হচ্ছিল, তো জালাল ভাইকে উনি নিষেধ করে যে ভাই আপনি সাউন্ড করেন না, আমি ঘুমাবো, সকালে আমাকে পড়তে যেতে হবে। তো তখন জালাল ভাই এটাকে প্রতিরোধ করে কথা বলে যেখানে একটি উত্তক্ত বাকবিতণ্ডা হয় দুজনের মধ্যে। তো হওয়ার পর এক পর্যায়ে ধাক্কাধাক্কি হাতাহাতি হয় এবং এর পর্যায়ে পাশে রড লাইট থাকে, সেই রড লাইট দিয়ে জালাল ভাই রাগের বশবর্তী হয়ে তাকে আঘাত করে। রক্ত গড়িয়ে পড়তেছিল। তাৎক্ষণিকভাবে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই। জালালের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও হল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। সে অলরেডি প্রশাসনের কাছে তিনবার লিখিত অভিযোগ দিছে যে হয়তো তাকে রুম থেকে সরাই দিতে অথবা তাকে অন্য জায়গায় শিফট করতে। এটা হচ্ছে টিউবলাইট দিয়ে মারছে, ওর এটা ক্ষত হয়ে গেছে। নিরাপত্তা মঞ্চে বা বিভিন্ন জায়গায় আপনার জিডি পর্যন্ত সম্বোধ করছিল, কিন্তু প্রভোস্ট এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। প্রক্টর জানান, জালাল আহমেদের বিরুদ্ধে হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। তবে তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং সেখানে মামলা হবে। তার প্রার্থিতা থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে হল প্রভোস্ট পদত্যাগের ঘোষণা দিলেও এ নিয়ে আলোচনার প্রয়োজন বলে জানান প্রক্টর। তবে ডাকসু নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কাজে এটা ডাকসু কেন্দ্রিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না, কাজে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। মেহরাব সুমন, এখন, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। তবে সব সংগঠনের পক্ষে এখনও পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা না এলেও থেমে নেই প্রার্থীদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা আর সংকট দূরীকরণে কাজ করার আশ্বাস বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। সবুজ শ্যামলিমায় মোড়ানো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস, যেখানে বইছে ভোটের হাওয়া। ধীরে ধীরে বাড়ছে ডাকসু নির্বাচনের উত্তাপ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রতিদ্বন্দ্বী প্যানেল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কয়েকটি ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করলেও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করতে প্রস্তুতি নিচ্ছেন।
ভোটের মাঠে এবার লড়বে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও ছাত্রদলের ব্যানারে ভিপি পদে এগিয়ে আছেন ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু কাজ আমরা 5ই আগস্ট পরবর্তীতেও করে গিয়েছি এবং বিগত দিনে স্বৈরাচারের আমলে, ফ্যাসিবাদী আমলে অন্যান্য সংগঠন গুপ্তসুপ্ত অবস্থায় রাজনীতি করলেও আমরা প্রকাশ্যে এই ক্যাম্পাসে রাজনীতিটা করে গিয়েছি। শিক্ষার্থীরা জানে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় সবসময় কারা সোচ্চার ছিল এবং কারা ছিল না, সেই ফিল্টারটা শিক্ষার্থীরাই করবে। অন্যদিকে ছাত্র শিবির ঘোষিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে জিএস পদে লড়বেন মাজহারুল ইসলাম, যিনি 2018-19 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমাদের যেই প্রায়োরিটি থাকবে সেটি হলো এই ক্যাম্পাসের যে একাডেমিক পরিবেশ, এই ক্যাম্পাসের একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনা। এই একাডেমিক পরিবেশটার জন্য সর্বোচ্চ আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখা। এই সকল নিরাপত্তার বাধা কিংবা জঞ্জালকে আসলে উতরে যেতে পারবো আমরা শিক্ষার্থীরা সবাই মিলে, এবং সুন্দর একটি জাকসু আমরা উপভোগ করতে পারবো এবং আমরা একটা সুন্দর নেতৃত্ব গঠন করতে পারবো। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল ভিপি পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে। মার্কেটিং বিভাগের এই শিক্ষার্থীর প্রত্যাশা অভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে জাকসুর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের সংকট সমাধানে কাজ করা। শিক্ষার্থীরা আমাদের উপরেই রায় দিবে, কেননা আমরা আমাদের প্যানেলটি সাজানোর চেষ্টা করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হই নাই, কিন্তু যেসব সচেতন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য লড়াই করতেছে, বিশ্ববিদ্যালয়ে যে কোনো যৌক্তিক আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, সেই সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করার চেষ্টা করেছি। আমরা যদি জাকসুতে নির্বাচিত হই, আমাদের দায়বদ্ধতার জায়গাটা আরও বড় পরিসরে তৈরি হবে এবং আমাদের কাজের পরিধিটাও বাড়বে। দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসুতে লড়ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অন্যতম একজন সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আব্দুর রশিদ জিতু। প্রত্যাশা, গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজই তার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি তারা শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে যদি জাকসুতে নির্বাচিত হন তারা কাজ করবেন। আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলোর অন্তঃকন্দলের ফলে যে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করতো, সেখানে পেশিশক্তি রাজনীতি ছিল, গণরুম কালচার, গেস্ট রুম কালচার এগুলো ছিল। তো আমরা এই কালচার থেকে, পুরনো যে সংস্কৃতি এগুলো থেকে বের হতে চাই। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে। দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে নানা প্রতিশ্রুতি এখানকার প্রার্থীদের। ভোটাররা বলছেন সব আশঙ্কাকে পাশ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চাঙ্গা হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাজিদ আরাফাত, এখন। আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ আবেদনের দ্বিতীয় দিনের শুনানি চলছে। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মশিউর অনেক রিভিউ আবেদনের শুনানি কতদিন চলতে পারে আর কি যুক্তিতর্ক সেখানে উপস্থাপন করা হচ্ছে, বিস্তারিত জানাবেন। রিভিউ আবেদনের যে প্রসঙ্গটা আপনি তুলেছেন সে প্রসঙ্গের ব্যাপারে যদি বলতে চাই তাহলে 2011 সালের ঠিক 10 মে ফিরে যেতে হবে, যে সময়টাতে সাবেক বিচারপতি খায়রুল হক যিনি ছিলেন তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত ছিল সেটা কিন্তু বাতিল করে দেন এবং সেই সময় প্রায় 7 জন বিচারপতিও সেখানে উপস্থিত ছিলেন এবং 7 জনের মধ্যে 4 জনই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দেন এবং বাকি যারা 3 জন ছিলেন তারা কিন্তু সেই রায় দেননি। তো প্রাসঙ্গিকভাবেই বলা হয় যে এই আজকের যে শুনানি এবং শুনানির প্রেক্ষাপট 5ই আগস্টের যেই গণ আন্দোলনের প্রেক্ষাপটে যখন নতুন সরকার গঠন করা এবং সেই সময়কার যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই কিন্তু সুজন সম্পাদক হিসেবে বদিউল আলম মজুমদার তিনি কিন্তু প্রথমবারের মতো এই যে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের যে আবার পুনর্গঠন তার জন্য কিন্তু আবেদন করেন। সেই সাথে কিন্তু সেখানে বিএনপির তরফ থেকেও কিন্তু আবেদন করেন মির্জা ফখরুল, এছাড়াও কিন্তু মিয়া গোলাম পরোয়ার ছিলেন তিনি কিন্তু জামায়াত থেকে আবেদন করেন। আজকের এই দিনে গতকালকের যেই শুনানির প্রেক্ষাপটে কিন্তু আজকে শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানেও কিন্তু বিচারপতিদের সামনে বলা হচ্ছে যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার বিনষ্ট করার মাধ্যমে ঠিক 2011 সালের পরবর্তী প্রেক্ষাপট অর্থাৎ 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন এবং সবশেষ 24 সালে নির্বাচন, রাতের ভোট কিভাবে করা সম্ভব হয়েছে ঠিক এই ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার মাধ্যমে। এখনকার একেবারে সবশেষ যদি আপনাকে খোঁজ খবরগুলো রাখতে চাই তাহলে বলতে হবে যে বর্তমানে আদালতের সামনে
বিচারকদের সামনে তথ্যপাত্র এবং যে সমস্ত বিশ্লেষণ সেগুলো তুলে ধরছেন ব্যারিস্টার রুহুল কবির কুদ্দুস কাজল, এবং তিনি বলছেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা না থাকার কারণে একটা গোটা নির্বাচন ব্যবস্থায় কিন্তু একটা সংকটাপন্ন অবস্থায় চলে এসেছিল, গণতন্ত্রই হুমকিতে পড়েছিল। অর্থাৎ দলীয় সরকারের যে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন সময়, 11 সালের পরবর্তীতে যে 3টে নির্বাচন আওয়ামী লীগের সরকার সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর মাধ্যমে হয়েছে, সেই সমস্ত সরকারগুলোর নির্বাচন কখনোই বৈধতা ছিল না, কখনোই সেই নির্বাচনের প্রতি তাদের যেই শুদ্ধতা, সেই শুদ্ধতার ব্যাপারে তাদের প্রশ্ন থেকে গিয়েছিল। তো ত্রয়োদশ সংশোধনীর এবং পঞ্চদশ সংশোধনীর যেই বাতিলকৃত যে অধ্যায়গুলো, সেগুলো ফিরিয়ে আনার মাধ্যমেই শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের যেই ব্যবস্থা সেটি ফিরিয়ে আনার ব্যাপারে জোর তৎপরতা চালানোর কথা বলছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণ থেকে এই বিষয়ে সবশেষ তথ্যপাত্র। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনেক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের সময়সীমা 5 দিন বাড়ানো হয়েছে। নির্বাচন পেছাতে পারে বলেও জানিয়েছে কমিশন। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, এখনো পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জানাবেন? এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ সেটি কিন্তু চলছে। আপনি জানেন যে গতকাল নির্বাচন কমিশন 5 দিন সময় বৃদ্ধি করে দিয়েছে এই মনোনয়ন ফরম তোলার জন্য, এবং তারপরে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের যে তারিখ সেটিও পেছানোর একটি সময় ধরে দেবেন বলেও আমরা জানতে পেরেছি। তবে আজ এখন পর্যন্ত নির্বাচনের জন্য যে মনোনয়ন ফরম এখন পর্যন্ত আমরা এখানে কাউকে দেখিনি তুলতে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি জরুরি মিটিং হওয়ার কথা আছে। কিছুক্ষণ পরে হয়তো বা সেই মিটিংটি বসবে, এটিও আমরা জানতে পেরেছি। গত 3 দিনের যদি তথ্য আমি আপনাকে বলি, সেটি হচ্ছে গত 3 দিনে 550টি মনোনয়ন ফরম তোলা হয়েছে বিভিন্ন পদে। তার মধ্যে রাকসুর যে 23টি পদ আছে, সেখানে 23টি পদের বিপরীতে 168 জন প্রার্থী ফরম তুলেছেন, এবং রাকসুর পাশাপাশি সিনেটের যে ফরম, সেই মনোনয়ন ফরমে 19 জন এ পর্যন্ত কিন্তু ফরম তুলিয়েছেন। পাশাপাশি আরও যেগুলো রয়েছে বিভিন্ন আবাসিক হলগুলো, 17টি আবাসিক হলের তথ্য মতে আমরা জানি গত 3 দিনে 363টি ফরম কিন্তু তোলা হয়েছে। তবে গতকাল যে পরিস্থিতি ছিল সেটি আসলে দেখার মতো, কারণ নির্বাচনকে ঘিরে যে আমেজ এবং প্রার্থীদের যে আবেগ ঘন যে মুহূর্ত, সেগুলো কিন্তু আমরা গতকাল দেখেছি। তবে আজকে একটু এখন পর্যন্ত সেরকম পরিবেশ দেখতে পাচ্ছি না। তবে মনে হচ্ছে হয়তোবা একাডেমিক যে কার্যক্রম সেগুলো শেষ করে শিক্ষার্থীরা ব্যাংকে তাদের টাকা জমা দেওয়ার পরে হয়তোবা মনোনয়ন ফরম তোলার জন্য রাকসু ভবনের যে কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের কার্যক্রমগুলো, পাশাপাশি এখানে রাকসুর যে মনোনয়ন ফর্ম বিতরণ হচ্ছে কোষাধ্যক্ষের কার্যালয়ে, সেখানে এসে তারা ফর্ম তুলবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি এখানে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা একটু আগেই কথা বলেছি, তিনি বলছেন যে নির্বাচনকে স্বচ্ছ রাখার জন্য শিক্ষার্থীদের যেসব দাবি আছে সেগুলো আমরা কিন্তু গতকাল তার মধ্যে কয়েকটি দাবি মেনে নিয়েছি। তার মধ্যে 3টি দাবি তারা প্রধানত মেনে নিয়েছে। একটি দাবি হচ্ছে রাকসুর যে রাকসু নির্বাচনের জন্য যে জায়গাটি, সেটি হচ্ছে আগে হলে কেন্দ্র রাখা হয়েছিল, পরবর্তীতে শিক্ষার্থীর দাবির মুখে সেটি একাডেমিক ভবনে নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটের যে তালিকা, সেখানে ছবি সম্বলিত তালিকা নিশ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আসলে আরও জানা যাবে এই নির্বাচন কমিশনের যে মিটিং চলছে তারপরেই। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সবশেষ এই ছিল তথ্য। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। বৈষম্য দূর করার দাবিতে সারা দেশের প্রকৌশলীদের নিয়ে আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে বুয়েট শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। এ বিষয়ে জানতে সরাসরি চলে যাব তার কাছে। হাসিব, শাহবাগ মোড়ে কি যান চলাচল করছে কিনা জানাবেন, আর সারা দেশের প্রকৌশলীরা কি আসতে শুরু করছেন কিনা? জি, আমি শাহবাগ মোড়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক, এবং শিক্ষার্থীরা, যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকে বেলা 10টা থেকে এই শাহবাগ মোড়ে অবস্থান করার কথা ছিল, এবং তারা মার্চ টু শাহবাগ নামে যে কর্মসূচি ঘোষণা করেছে, এবং সেখানে দেখা গেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসার কথা, কিন্তু তারা এখন এসে পৌঁছায়নি বা তাদের কাউকে এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকেও
কিন্তু এখানে বেশ 5 ঘন্টা যাবত এখানে অবস্থান করেছিলেন এবং সড়ক অবরোধ ছিল। এখনও যেহেতু তারা আসেননি, এবং তবে আমরা যেটি জানতে পেরেছি যে তারা কিছুক্ষণ পরে এইখানে এসে অবস্থান করবেন এবং তারা তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আবার তুলে ধরবেন। মূলত তাদের 3টি দাবি উল্লেখযোগ্য। সেখানে একটি হচ্ছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নতি না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া। এবং এসব দাবিতে দেখা গেছে যে গতকালকেও মিছিল নিয়ে বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে সড়ক অবরোধ করে রেখেছিলেন। এবং আজকেও মূলত চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা আজকে এই সড়ক অবস্থান করবেন এই শাহবাগে। এবং তারা মূলত যে দাবি করছেন, এবং রংপুরের একজন শিক্ষার্থীকে হত্যার একটি অভিযোগ তারা তুলেছেন, এবং সেখানে যদি তাদের বিচার করা না হয় বা তাকে আটক করা না হয়, যা হত্যাকারী যে হুমকি দিয়েছে তাকে, তাহলে এবং এই দাবিগুলো পূরণ না করলে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করবেন বলেও তারা জানিয়েছেন। এছাড়া তারা বলছেন এই দাবিগুলো কিন্তু অনেক আগে থেকে নিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত যদি তারা এই দাবির ব্যাপারে তারা বেশ সোচ্চার পদক্ষেপ নেবেন বলে জানা যাচ্ছে। এই ছিল এই শাহবাগ থেকে সবশেষ খবর। প্রকৌশলীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল্লাহ। গত 10 মাসে দেশীয় কোম্পানির কোনো ওষুধের দাম না বাড়লেও দাম বেড়েছে বিদেশ থেকে আনা ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের ওষুধের। দেশে ওষুধের যোগানের 98%-রও বেশি স্থানীয় কোম্পানি সরবরাহ করে। তবে ওষুধ উৎপাদনে সক্ষমতা অর্জন করলেও প্রায় 90% কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে দেশে ওষুধের দাম কমানো এবং রপ্তানির বাজার ধরা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। রাজীব শেখের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাজিদ সাদ। 3 বছর ধরে ডায়াবেটিসের সাথে লড়ছেন ব্যবসায়ী বাবুল খান। খেতে হয় বিদেশি ওষুধ। কয়েক মাসে ওষুধের দাম বাড়ায় হতাশা তার চোখে মুখে। দাম যে বেশি, এটা লেগে তো কিছু করার নাই। কিছু করার আছে, কার কাছে বলবো? যে কার কাছে দোকানদারের বলে দোকানদার কম নিতে পারবো। দেশে ওষুধের যোগানের 98%-রও বেশি সরবরাহ করে স্থানীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। বাকি যেটুকু বিদেশ থেকে আনতে হয় সেসব প্রধানত স্কিন, ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহার হয়। দোকানিরা বলছেন গত 6 মাসে দাম বেড়েছে বিদেশি ওষুধের। 8,500 টাকার একটা ইঞ্জেকশন 8,600, 700, প্রতি সপ্তাহে 200-100 টাকা করে ওরা বাড়াইতেছে। গত মাসে আপনার থেকে নিলাম 800 টাকা করে, এখন 900 টাকা কেন হইলো? আজকে সেমলাইতি সকালবেলায় একটা ইনসুলিন আগে 800 টাকা ছিল, এখন 900 টাকা হয়ে গেছে। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের হস্তক্ষেপে গত নভেম্বর থেকে দাম বাড়েনি দেশীয় কোম্পানির কোনো ওষুধের। তারপরও দাম আরও কমানোর অনুরোধ ক্রেতাদের। যদি ওষুধের দাম একটু কমতো তাহলে আমাদের জন্য অনেকটা সেভ হতো। কোনো ওষুধ দাম বাড়তিও নেই, কমও নেই, যেরকম আছে স্বাভাবিক ওইরকমই চলতেছে। ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করলেও অধিকাংশ কোম্পানি ওষুধের মূল কাঁচামাল ভারত, চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কাঁচামাল আমদানি নির্ভরতা কমাতে ওষুধ শিল্পকে সহায়তায় ঢাকার অদূরে গজারিয়ায় এপিআই শিল্প পার্ক করেছে সরকার। এখানে নিজস্ব অবকাঠামো গড়ে তুলে কাঁচামাল উৎপাদন শুরু করেছে মাত্র 4টি কোম্পানি। ওষুধ তৈরিতে দরকার হয় 400 ধরনের এপিআই। ফলে দেশের ওষুধ কোম্পানিগুলোকে প্রতি বছর অন্তত 10,000 কোটি টাকার এপিআই আমদানি করতে হয়। দেশে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস তৈরিতে বিনিয়োগের বিকল্প নেই। শুধু তাই নয়, এর মাধ্যমে বছরে $1.3 বিলিয়ন আমদানি খরচও বাঁচানো যাবে। গ্যাস বিদ্যুতের অল্টারনেটিভ যেগুলো আমরা এখন পারতেছি না, এটাই বাস্তবতা। আমি লোকাল থেকে গ্যাস দিতে পারবো না, দিনকে দিন লোকাল কমে আসবে। তাহলে এটার অল্টারনেটিভ কি? সেইটা একটা ওয়ে আউট করে ওইটাতে চলে যাওয়া। আর হইতেছে ফান্ডিংয়ের ক্ষেত্রে দেখা যে আইদার সফট লোনের কিন্তু অনেকগুলো ফান্ড আছে, ইউটিলাইজ হচ্ছে না। সব কিছু ঠিক রেখে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, সেটা আমাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং সরকার যেন এটা ফ্যাসিলিটেট করে দেন। যতটুকু প্রোটেকশন দিলে পরে আমরা আস্তে আস্তে গ্লোবাল লেভেলে কম্পিটিটিভ হতে পারবো, আমরা ওই সামান্য কিছু প্রোটেকশন চেয়ে
আমরা এই ইন্ডাস্ট্রিটাকে গ্লোবাল লেভেলে নিয়ে যাব। কাঁচামাল উৎপাদন শিল্পের সব কাজ দ্রুত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। বাংলাদেশের ঔষধ শিল্পের যারা উদ্যোক্তা আছেন তারা যেভাবে বিনিয়োগে আগ্রহী হয়েছেন, তাদের এই আগ্রহের জায়গাটায় যদি আমরা প্রয়োজনীয় সাপোর্টগুলো সরকারি সবগুলো দপ্তর থেকে দিতে পারি, তাহলে এই কাঁচামাল উৎপাদন এবং ফিনিশ প্রোডাক্ট উৎপাদন সব ক্ষেত্রেই এরা অত্যন্ত সাফল্যের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারবে। ওষুধে পরনির্ভরশীলতা কমাতে হলে দেশে এপিআই তৈরির বিকল্প নেই বলে মতামত ওষুধ প্রশাসনের সাবেক এই পরিচালকের। গভর্নমেন্ট শুড গিভ মোর ইনসেন্টিভ, এদেরকে আরও বেশি ট্যাক্স বেনিফিট দেওয়া দরকার, আরও বেশি টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। এখানে আমাদের ভালো মানের কেমিস্ট প্রয়োজন। দেশে উৎপাদিত ৯৮% ওষুধের মধ্যে ৯০% ওষুধের কাঁচামাল এখনও আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। এই পরনির্ভরশীলতা কাটাতে না পারলে যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি সহ যে কোনো বৈশ্বিক প্রেক্ষাপটে ওষুধের দাম বাড়তেই থাকবে। সংকট সমাধানে এপিআই পার্ককে কার্যক্ষম করে কাঁচামাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ডাকসুতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ, দ্বিতীয় দিনের প্রার্থীদের প্রচারণা কি শুরু হয়েছে কিনা জানাবেন? প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারণার সময়। আমরা গতকাল দেখেছি একেবারে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র যারা প্রার্থী তারা। আজকে এখনো পর্যন্ত আমরা আসলে কাউকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখিনি, তবে সময় যত ঘনিয়ে আসবে আমরা যতটুকু জানি যে বিভিন্ন প্যানেল, দল কিংবা যারা দলের বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আজকে প্রচারণায় অংশ নেবে বলে আমরা কিন্তু জানি। এবং এখন পর্যন্ত আসলে গতকাল থেকে নির্বাচনী প্রচারণার সময় থেকে এখন পর্যন্ত দুটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি গতকাল বিকেলে আমরা দেখেছিলাম যে চারুকলা ইনস্টিটিউটে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যারা ডাকসু নির্বাচনী ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের যে প্রচারণার যে বিলবোর্ড ছিল সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং নারী প্রার্থীদেরকে বিকৃত করা হয়েছে এবং সেটির প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র শিবির। এছাড়া গত রাতে আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল মহসিন হলে। সেখানে আমরা দেখেছি যে জালাময়ী জালাল নামে একজন ভিপি প্রার্থী, তিনি তার রুমমেটকে জখম করার পরে সেখানে আমরা দেখি যে জালালকে পুলিশ হেফাজতে নিয়েছে, পুলিশি হেফাজতে, এবং আমরা তার যে বন্ধু ছিল, তার রুমমেট, তাকে আমরা দেখেছি যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যতটুকু জানি যে তাকে আবার হলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে। তো এছাড়া কিন্তু এখন পর্যন্ত আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বাচনী প্রচারণার। এবং আমরা যেটি বলছিলাম যে যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণায় নেমেছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া আরও একটি বিষয় হচ্ছে, আমরা দেখছি যেসব আড্ডা দেওয়ার যে জায়গাগুলো, বিশেষ করে আমরা যদি বলি টিএসসি কিংবা মধুর ক্যান্টিন কিংবা যেসব জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রার্থী ছাড়াও ভোটাররাও কিন্তু নানা রকম আলোচনায় আসলে ডাকসু কেন্দ্রিক তাদের আলোচনা, যে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কার ভোট ব্যাংক বেশি, নানা আলোচনা, নানা সমীকরণ নিয়ে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এক অন্যরকম সময় পার করছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতন্ত্র আসেনি। রমজানের আগে নির্বাচন হলে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি আরও বলেন, উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট সহ রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো।
আয়োজনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এছাড়াও কবিকে স্মরণ করতে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২৮,০০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩,৫৫৯ জনের বয়স ১৫ বছরের কম। সেই হিসেবে ডেঙ্গু আক্রান্তের প্রায় ২২% শিশু। চিকিৎসকরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ১৪.১২%। জাবেদ আবদুল্লার প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা বিদায় নিলেও যখন তখন বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া বেশ আর্দ্র, যেখানে সেখানে জমে থাকছে বৃষ্টির পানি। ডেঙ্গু আতঙ্কের শহর ঢাকায় এক পরিচিত দৃশ্য। এরই মধ্যে জীবনের নিয়মে চলছে অফিস, স্কুল, প্রাত্যহিক সব কাজ। কিন্তু বনানীর বাসিন্দা আলিফ খন্দকারের সময় যেন আর কাটে না। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের অসুস্থ মেয়ের পাশে বিনিদ্র রজনী কাটছে তার। বৃহস্পতিবার রাত থেকে মেয়ের ভীষণ জ্বর, ধারণা করছেন স্কুল থেকে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা কামড়েছে তার সন্তানকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজধানীতে 10টিরও বেশি সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোজ অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 22% শিশু। বাসা থেকে আর কি মশাটা ধরছে। আমাদের 3টা বাচ্চা নিয়ে আসছি আমরা এখানে। একটা আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বের করে এখন ওয়ার্ডে দিয়েছে। মাদ্রাসায় পড়ে মাদ্রাসা থেকে ওরে কামড়াইছে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় তো এই সমস্যাটা হয়, তখন আর কি বাড়ি ঘরে পানি উঠা যায়। গত 17 তারিখে থেকে জ্বরের পরে এনাকে পিজিতে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখানোর পরে রিপোর্টের পরে ডেঙ্গু পজিটিভ, তারপরে আপনার নিয়ে আসছি এখানে। ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ বড়দের চেয়ে কিছুটা আলাদা। প্রাপ্তবয়স্করা শরীর এবং চোখের ব্যথাসহ হঠাৎ জ্বর অনুভব করলেও শিশুরা প্রথমে বমি বমি ভাব এবং কাশিতে ভোগে বেশি। প্রথমে দেখবে তার ডেঙ্গু হয়ে গেছে কিনা। তার যদি জ্বর থাকে তাহলে প্রথম 3 দিন অপেক্ষা করা যেতে পারে যে সাধারণ প্যারাসিটামলে চলে যাচ্ছে কিনা। যদি 3 দিন পরে জ্বর বাড়তেই থাকে তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকুনগুনিয়াও হতে পারে, ডেঙ্গু ছাড়াও জিকাও হতে পারে। তো প্রথম 3 দিন সে বিশ্রাম করবে। আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঘরকে রাখতেই হবে। এদিকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, রাতে এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে অবশ্যই মশারির ভেতর রাখতে হবে। সাদা বা কম উজ্জ্বল কাপড়ের প্রতি মশা আকৃষ্ট হয় কম, তাই শিশুদের উজ্জ্বল কাপড় না পরানোর পরামর্শ তার। শোয়ার সময় মশারি টানে শুই, কিন্তু আমরা এই ব্যাপারে যেটা ভুল করে থাকি, শুধু আমরা রাতের বেলায় মশারি টানাই। কিন্তু ডেঙ্গু মশাটার কিন্তু সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়, যেরকম আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং, এইসব সময়ে বেশি কামড়ায়। সেই জন্য আমাদের কিন্তু আমরা দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টানাইতে হবে। আর এছাড়া যেটা করতে হবে, আমাদের ফুল স্লিভ জামা কাপড় পরলে মশার কামড়ানোর সুযোগটা কম থাকবে। আমি ইতিপূর্বে যেগুলো বলেছি, যেরকম চোখ লাল হয়ে যাওয়া, নাক, মুখ, মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, অথবা পেট যদি ফুলে যায়, পেটে পানি আসে, অনেক সময় ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা লাল হতে পারে কিংবা কালো হয়ে যেতে পারে। এই সাইনগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু রোগীকে ভর্তি হতে হবে। 2022 সালের গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত শিশুকে তরলের ঘাটতি পূরণে দুধ, ফলের রস, পানি, ভাতের মাড়, ওরসালাইন বা বার্লি খাওয়ানো যেতে পারে। সাদা পানির চেয়ে ফলের রস, ওরসালাইন খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এই চিকিৎসক। কনস্ট্রাকশন সাইডে আমাদের একটা নজর রাখতে হবে যেন কোনোভাবে পানি জমে না থাকে। এগুলো যদি আমরা মেনে থাকি তাহলে অবশ্যই আমাদের কন্ট্রোল করা সম্ভব। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। পাহাড়ি জেলার রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। গেল 7 মাসে 2426 জন আক্রান্ত আর 2 শিশুর মৃত্যুতে বাড়ছে ভীতি।
জেলার সীমান্তবর্তী জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। এজন্য অসচেতনতা, দুর্গম আর স্বাস্থ্য বিভাগের জনবল সংকটকে দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে সরকারের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। পার্বত্য অঞ্চলের জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান দেশের সবচেয়ে ম্যালেরিয়া প্রবণ এলাকা। দেশে মোট 36 প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা গেলেও এদের মধ্যে কেবল ম্যালেরিয়া ছড়ায় 7 প্রজাতি। পার্বত্য এই অঞ্চলে প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে। বিশেষ করে ভারত ও মিয়ানমারের সাথে রাঙামাটির সীমান্তবর্তী জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে বেশি। তবে অসচেতনতা, দুর্গম আর স্বাস্থ্য বিভাগের জনবল সংকটে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। জেলা সিভিল সার্জন জানায়, গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে রাঙ্গামাটির 10 উপজেলায় ম্যালেরিয়ার রোগী শনাক্ত হয়েছে 2426 জন, যার মধ্যে জুনে সর্বোচ্চ 986 ও জুলাইয়ে 764 জন আক্রান্ত হন। এদের মধ্যে গেল 20 ফেব্রুয়ারি চমেক হাসপাতালে মারা যায় বিলাইছড়ির ফারুয়ার বাসিন্দা 4.5 বছরের প্রত্যাশা তঞ্চঙ্গা। আর 12 জুলাই সদর হাসপাতালে মৃত্যু হয় রাঙামাটির বন্দুকভাঙ্গার বাসিন্দা 10 বছরের সুদীপ্তা চাকমা। 5 দিন পর পরীক্ষা করছে, পরীক্ষা করার পর ম্যালেরিয়া ধরা করছে এবং চিকিৎসা আছে। শনিবার থেকে জ্বরটা হচ্ছে, বুধবারে পরীক্ষা করছে, বুধবারে ধরা করছে। ম্যালেরিয়া প্রবণ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ এই চিকিৎসকের। সরকারকে এবং বেসরকারি যে এনজিও ব্র্যাক আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আসলে এলাকার জনগোষ্ঠীকে সচেতন না করতে পারলে হবে না। এই যে আমরা যে মশারি ইউজ করা রাতের বেলা ঘুমানোর সময় এবং দিনের বেলা যে এলাকাগুলোতে ভ্রমণ করবো সেগুলো ঝুঁকদার পরিষ্কার রাখা, মশার কামড় থেকে নিজেকে যতটুকু সেভ করে রাখা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় সাধারণত অ্যানোফিলিস মশা বেশি কামড় দেয়, এই সময়গুলোতে নিজেকে প্রোটেক্ট করে রক্ষা রাখা। গত বছরের চেয়ে এবার ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমাতে মাঠ পর্যায়ে কার্যক্রমে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান যারা সিভিল সার্জন। গত বছরের তুলনায় এই বছরের ম্যালেরিয়ার সংখ্যাটা কিছুটা বেড়েছে। এই জন্য আমাদের মাঠ পর্যায়ে পর্যন্ত কার্যক্রম চলমান আছে। আমাদের নির্দেশনা দিয়েছি যে যেখানে যেখানে ম্যালেরিয়া সন্দেহ হলে প্রত্যেককে যাতে ম্যালেরিয়া আরডিটি পরীক্ষা করা হয়, আর যেখানে ব্লাড স্লাইড পরীক্ষা করার সুযোগ আছে সেই জায়গাগুলোতে আমরা বলেছি যে ব্লাড স্লাইড করার জন্য। সর্বশেষ 2016 সালে একজনের মৃত্যুর 8 বছর পর চলতি বছর ম্যালেরিয়ায় 2 শিশুর মৃত্যুর ঘটনা নতুন করে ভীতি আর উদ্বেগ বাড়িয়েছে পাহাড়ে। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে সরকারের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চল এলাকা যেন এক টুকরো আনারসের সাম্রাজ্য। ফুলবাড়িয়ার মিষ্টি মধুর আনারসের কদর এখন দেশজুড়ে। স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে পাইকার। তবে ভাঙা সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে চলতি বছর 100 কোটি টাকার আনারস বিক্রি হবে। বিস্তারিত ইমতাজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। যতদূর চোখ যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাঁচা হলদে আভায় বিস্তৃত আনারসের বাগান। সকালের সূর্য উঁকি দিচ্ছে পাতার আড়ালে, আর কাঁচা পাকা আনারসের ঘ্রাণে যেন মাতাল চারপাশ। জমি থেকে পাকা আনারস তুলে থরে থরে সাজিয়ে রাখা হয় সড়কের পাশে, আর সেখান থেকেই ট্রাকে তুলে আনারস নিয়ে যাওয়া হয় বিভিন্ন এলাকায়। রাস্তাঘাট খারাপের লেগেই আমাদের আনারসটা সময় মতো রুটে আনতে পারি না। বছরের থেকে এই বছর ভালো, কিন্তু আমরা কষ্ট করতেছি রাস্তাঘাটের জন্য। রাস্তাঘাটের মোটেই ভালো না, যেদিকে যাই খালি ভাঙ্গা আর ভাঙ্গা।
সন্তোষপুর বনাঞ্চলের এই পথ ধরে ঘোরাঘুরি করে রোজ এমন গাড়িয়ালদের দেখা মেলে। আনারসের চারা রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত অনেকের জীবিকা নির্বাহ হয় এভাবেই। এছাড়া আনারসের পাতা সংগ্রহ করেও আয়ের পথ হয়েছে একদল নারী শ্রমিকের। বাগান নিরাই পাতা, এই যে কোম্পানির পাতা আছে 25 টাকা মাইনার থেকে কাজ করতেছে। চলতেছে গোড়ার ইনকাম দেই, কিন্তু গোড়া দিয়ে ইনকাম করা অনেক কষ্ট ভাই। রাস্তাঘাট হইলে মনে করেন সব দিক দিয়ে ভালো, মনে করেন আনারসের টেহাও আমরা বেশি পাবো, টেহাও বেশি কামাই করা আমরা। বেলা বাড়ার সাথে সাথে সাইকেলে করে আনারস নিয়ে হাটে যাবার তারা কৃষকের। টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল এবং ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারোবাজারে মৌসুমে প্রতিদিন বসে বিশাল হাট, যেখানে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার আনারস। মৌসুমে যা ছাড়ায় 2 থেকে 250 কোটি টাকা। 2.5 মাস 3 মাসের মধ্যে মধুপুর উপজেলা, ঘাটাইল, পাশাপাশি ফুলবাড়িয়া 3 উপজেলায় মিলিয়ে কমপক্ষে 3 থেকে 400 কোটি টাকার আনারস বিক্রি হয় শুধু গারোবাজার। আমরা যাতে বহির্বিশ্বে, সারা বিশ্বে যাতে আমাদের আনারসটা পৌঁছে, ওই উদ্যোগে, ওই মনোভাবে আমরা কাজ করতেছি। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, এবারে ফুলবাড়িয়ায় আনারসের আবাদ হয়েছে 650 হেক্টর জমিতে, যেখান থেকে বাণিজ্য হবে অন্তত 100 কোটি টাকা। এছাড়া বিদেশে আনারস রপ্তানি করতে দুবাইয়ে আনারসের নমুনা পাঠানো হয়েছে বলেও জানান তারা। এই ফুলবাড়ী উপজেলায় প্রত্যেক বছর প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা বাজার রয়েছে এই আনারসের একটি। এটা আমাদের ফুলবাড়িয়ার জন্য কৃষির ক্ষেত্রে একটা বড় একটা অর্জন। পিক সিজনে হিউজ পরিমাণের আনারস আমাদের নষ্ট হয়, সেক্ষেত্রে যদি রপ্তানি করা যায় সেক্ষেত্রে একটা ব্যাপক সাশ্রয় বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সুযোগ থাকবে। প্রথমে জায়ান্ট কিউ জাতের আনারসের আবাদ দিয়ে শুরু হলেও গত বেশ কয়েক বছর ধরে হানি কুইন নামে ছোট জাতের আনারসের চাষ শুরু হয়েছে ফুলবাড়িয়ায়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 9টায় উপজেলার বড়কান্দি এলাকায় ঘটনা ঘটে। নিহত খবির সর্দার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, ওমরদি মাতবরকান্দি এলাকার একটি মসজিদ কমিটিকে কেন্দ্র করে খবির সর্দার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আলমাস সর্দার ও তার সমর্থকরা খবির সর্দারকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খবিরকে হত্যা করেছে আলমাস সর্দার ও তার অনুসারীরা। অভিযুক্তদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। মাছ ছুরি নিয়ে বাইরেছে, এখানে আমি সামনে গেছি, ছুরিটা পার দেবো, আমি পিছিয়ে গেছি, পিছিয়ে দেওয়ার পরে ও আলমাস দৌড় দিছে, দৌড় দিয়া আবার ওই খবির সর্দার সবাই দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে ওই সাকাত হোসেনের বাড়ির সামনে যাইয়া আমরা তার পিছিয়ে পড়ে গেছি, যাইয়া ওখানে আর পার দিছে, এখানে বুকে পার দিয়া পুষ্করের মধ্যে হালাই দিছে। এটা হলো ওই যে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব প্রেক্ষিতে ওই যে খবির সর্দার 55কে এই যে আলমাস, এই একই এলাকার আলমাস আর কি তার বাড়ির লোক আলমাস সর্দার, তাকে চাকরি দিয়ে স্টপ করতে হয়েছিল। ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মস্কোর কাছ থেকে জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনার শাস্তি স্বরূপ চলতি মাসে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, $48 বিলিয়ন পণ্যকে অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে। এছাড়াও শ্রমঘন শিল্পের 70% রপ্তানি সংকুচিত হবার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে রপ্তানি স্থগিত করেছে তামিলনাড়ুর তিরুপুর, উত্তরপ্রদেশের নয়ডা ও গুজরাটের সুরাতের বড় পোশাক প্রস্তুতকারকেরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে $86 বিলিয়ন পণ্য রপ্তানি করে ভারত। থেইন বাদ দিয়ে রাভি নদীতে ভারত পানি ছেড়ে দেয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে উচ্চ বন্যার সতর্কতা। ইতোমধ্যে নদী তীরবর্তী 1.5 লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।
লাহোর, ফয়সালাবাদ ও শিয়ালকোট সহ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছে পাঞ্জাব সরকার। এদিকে ভারতের জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। স্মরণকালের অন্যতম ভয়াবহ বর্ষা মৌসুম পার করছে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু কাশ্মীরের পর এবার নজিরবিহীন বন্যার মুখোমুখি পাঞ্জাব। মঙ্গলবার সীমান্তবর্তী থেইন বাঁধ খুলে দেয় ভারত। এতে হু হু করে বাড়ছে সুতলেজ ও রাভি নদীর পানি। জিও নিউজের প্রতিবেদন বলছে, রাভি নদীতে 2 লাখ কিউসেক ও চেনাব নদীতে 1 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। পরিস্থিতির অবনতি হতে থাকায় প্রাদেশিক রাজধানী লাহোর সহ গোটা পাঞ্জাবে জারি করা হয়েছে উচ্চ বন্যা সতর্কতা। বর্তমান পরিস্থিতিকে গুরুতর বলে অভিহিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গত সপ্তাহে 2 বার বাঁধ খুলে দেওয়ার সতর্কবার্তা পাকিস্তানকে দেয় ভারত। যদিও এই সতর্কবার্তা পাঠানো হয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে। পেহেলগামে হামলার জেরে গেল এপ্রিলে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় নয়াদিল্লি। রাভির পাশাপাশি চেনাব ও সুতলেজ নদীতে বন্যার পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। ইতোমধ্যে নদী তীরবর্তী 1.5 লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহোর, ফয়সালাবাদ ও শিয়ালকোট সহ কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছে পাঞ্জাব সরকার। বৃহস্পতিবার পর্যন্ত পাঞ্জাব ও আজাদ জম্মু কাশ্মীর প্রদেশে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। গেল জুন থেকে পাকিস্তানে বন্যায় প্রাণ হারিয়েছেন 8 শতাধিক মানুষ। এদিকে ভারতের জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইতোমধ্যে স্থগিত করা হয়েছে তীর্থযাত্রা, চলছে উদ্ধার কাজ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। इंद्रप्रस्थ के आसपास एक लैंडस्लाइड आई है जिसमें कुछ लोगों की डेथ भी हुई है और कुछ लोग इंजर्ड हुए हैं। रेस्क्यू ऑपरेशन चल रहा है। अभी जो CHC कटरा में 5 डेड बॉडीज आई हैं और 10-11 लोग जो इंजर्ड हैं उनकी इन्फॉर्मेशन है। কাশ্মীরের তাওই নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও চেনাব নদীর পানি এখনও বিপদসীমার উপরে। নদী তীরবর্তী 5000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জম্মু শ্রীনগর হাইওয়ে। ক্ষয়ক্ষতি এড়াতে রাতের সময় জম্মুতে জারি রয়েছে 163 ধারা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। প্রিমিয়ার লিগের একাদশ আসরে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পদ্ধতিগত ব্যর্থতার অভিযোগ তদন্তে গঠিত কমিটি বোর্ডের সভাপতির কাছে তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বিপিএল এর পরবর্তী সংস্করণের যথাযথ আয়োজনের পূর্বশর্ত হিসেবে ফ্র্যাঞ্চাইজি মালিকানা, দুর্নীতি দমন, তদারকি এবং কাঠামোগত সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করে বেশ কয়েকটি জরুরি সংস্কার ব্যবস্থাপনার প্রস্তাব করা হয়েছে। তদন্ত কমিটি আগামী মাসের শেষের দিকে তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, যাতে বিস্তারিতভাবে কাঠামোগত সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিক প্রতিবেদন সম্পর্কিত সব ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে ক্রিকেট বোর্ড। শেষ করবে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চলছে প্রচারণা। রুমমেটকে আঘাতের অভিযোগে ভিপি প্রার্থী জালাল আটক ও বহিষ্কার। সারা দেশে প্রকৌশলীদের লং মার্চ টু ঢাকা। আজ শাহবাগে আসছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিপ্লোমাদের নবম গ্রেড না দেয়া সহ 3 দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি। বিদেশি কাঁচামালে তৈরি ওষুধের দাম কমছে না। কাঁচামাল সরবরাহে এপিআই শিল্প পার্কে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। এবং ভারতের পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের 50% শুল্ক। শ্রমঘন শিল্পের 70% রপ্তানি সংকুচিত হবার শঙ্কায় নয়াদিল্লি। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।